হ্যালো ভিউয়ার্স, আমি মনীষা। লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত। আমি এই চ্যানেলটিতে শিক্ষাবিজ্ঞান বিষয়ে এবং জব ওরিয়েন্টেড বিভিন্ন বিষয়ের তথ্য আমি দিয়ে থাকি। আজকে আমি ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের পার্ট বি থেকে সহপাঠ্যক্রমিক কার্যাবলী, স্বাধীনতা এবং শৃঙ্খলা এই কতগুলো বিষয় সম্পর্কে আজকে জানাবো। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ধারণা, কনসেপ্ট অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। পূর্বে সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে কি বলা হতো? পাঠ্যক্রম বহির্ভূত কার্যাবলী বা কি বলা হতো? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো দেখো, এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীটা আসলে কি? পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে যখন সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে একসঙ্গে স্থান দেওয়া হয়, তখনই একটা পূর্ণাঙ্গ শিক্ষা বলা যায় বা পূর্ণাঙ্গ শিক্ষা ধরা হয়। কারণ দেখো, পাঠ্যক্রমে যেরকমভাবে বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়, সেরকমই আবার সর্বাঙ্গীন বিকাশের জন্য সহপাঠ্যক্রমিক কার্যাবলীর দরকার। কারণ সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমেই একজন শিশুর মধ্যে কি হয়? দৈহিক, মানসিক, নৈতিক, প্রাক্ষবিক, আধ্যাত্মিক বিভিন্ন দিকের বিকাশ সাধন ঘটতে পারে। শিশুরা কি করতে পারে? তাদের যে সুপ্ত সম্ভাবনা, সেই সুপ্ত সম্ভাবনার আবার বিকাশ সাধন ঘটাতেও সহপাঠ্যক্রমিক কার্যাবলী কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও শিশুরা তাদের যে নিজেদের রুচি, নিজেদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন রকম সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করে তারা কি করতে পারে? নিজেদের সঠিক উপায়ে গড়ে তোলার একটা সুযোগ লাভ করতে পারে। এরপর জানব সহপাঠ্যক্রমিক কার্যাবলীর সংজ্ঞা বা ডেফিনিশন অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তো দেখো, মনোবিদ রিভলিন co-curricular activities সম্পর্কে বলেছেন, the activities which contribute to the people's complete and comprehensive development along with our traditional effort for intellectual development may be called co-curricular activities. যেসব কার্যাবলী শিক্ষার্থীদের জ্ঞানমূলক বিকাশের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ধরনের যে ধরনের বিকাশ রয়েছে, যেমন ধরো দৈহিক, মানসিক, নৈতিক, এই বিভিন্ন ধরনের বিকাশকে সহায়তা করাই হচ্ছে কি সহপাঠ্যক্রমিক কার্যাবলী। বোঝা গেল? তো দেখো, আর একজন ব্যক্তি, ভাটিয়া নামের একজন ব্যক্তি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন, co-curricular activities may be defined as the activities undertaken to strengthen the classroom learning as well as other activities both inside and outside the classroom to develop the personality of the child. অর্থাৎ কি বলেছে দেখো, co-curricular activities হলো ক্লাসরুমের মধ্যে যে ধরনের অভিজ্ঞতা এবং ক্লাসরুমের বাইরে যে ধরনের অভিজ্ঞতা রয়েছে, সেই ধরনের অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের যে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ সাধনই হচ্ছে কি সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্য। বোঝা গেল? এরপর জানবো সহপাঠ্যক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। দেখো, প্রথমটা বলছে কি সৃজনশীলতার উপযোগী। তাহলে দেখো, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস সৃজনশীলতাকে কিভাবে উৎসাহিত করছে? কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন ধরনের, যেমন ধরো কোনো শিশুকে ছবি আঁকতে দেওয়া হলো বা কোনো কিছু দেওয়া হলো, বা ধরো কোনো কাগজের টুকরো দেওয়া হলো, সেটাকে বিভিন্ন ধরনের জিনিস বানাতে পারে, বিভিন্ন কিছু তৈরি করতে পারে, বা ধরো কাদার তাল দেওয়া হলো। হ্যাঁ, শিশু কী করতে পারে? একটা নতুন নতুন জিনিস যখন তৈরি করে, তার মাধ্যমে কি সৃজনশীলতার বিকাশ ঘটতে পারে। তারপরে দেখো, গণতান্ত্রিক আদর্শ নির্ভর। ঠিক আছে, এমন কিছু বিষয় শিক্ষার্থীদের মধ্যে দিতে হবে যেটা সমস্ত শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের কি, যেমন ধরো ক্লাসরুমে কিন্তু সকলকেই জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সকলকেই কি করা হচ্ছে? সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে অংশগ্রহণ করতে বলা হয়। তারপরে দেখো, একঘেয়েমি দূরীকরণ মানে হচ্ছে ধরো সবসময় যদি ক্লাসের মধ্যে পড়াই শিক্ষকরা কী করছেন? পড়িয়ে যাচ্ছেন, শিক্ষার্থীদের মধ্যে একটা একঘেয়েমি চলে আসে। তো সেই জন্যই বলছে যে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি একঘেয়েমি দূরীকরণ করতে পারে। তারপরে দেখো, ব্যক্তি বৈষম্যের নীতি নির্ভর। তো ব্যক্তি বৈষম্যের নীতি নির্ভর কেন বলছে? দেখো, আমরা জানি যে প্রত্যেকটা শিশু আলাদা। ঠিক আছে, তাদের যে চাহিদা, তাদের যে আগ্রহ, তাদের পছন্দ অপছন্দ সমস্ত কিন্তু কি আলাদা। ঠিক আছে, তো সেজন্য বলছে সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে এমন কিছু বিষয় চুজ করতে হবে যাতে শিশুদের মধ্যে ব্যক্তি বৈষম্য নীতি ধরা পড়ে, ব্যক্তি বৈষম্যের নীতি থাকে। ঠিক আছে, তারপরেরটা দেখো কি সর্বাঙ্গীন বিকাশের সহায়ক এখানে বলতে চেয়েছে। দেখো, শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে দৈহিক, সামাজিক, মানসিক,
তারপর হচ্ছে প্রাক্ষবিক, আধ্যাত্মিক, আর্থসামাজিক বিভিন্ন দিকে কিন্তু বিকাশ ঘটাতে সহপাঠ্যক্রমিক কার্যাবলী সাহায্য করে। তারপর হচ্ছে কি আগ্রহ সৃষ্টি, ঠিক আছে। বিভিন্ন ধরনের আগ্রহ শিক্ষার্থীদের মধ্যে জানি যে ব্যক্তি বৈষম্যের নীতিতে বোঝা গেল যে শিক্ষার্থীদের মধ্যে কি প্রত্যেকটা শিশুই আলাদা এবং প্রত্যেক শিশুর আলাদা আলাদা আগ্রহ রয়েছে, মানে আলাদা আলাদা আগ্রহ থাকে তাদের যে চাহিদা, তাদের যে পছন্দ অপছন্দ, রুচি, ঠিক আছে, সামর্থ্য, এগুলো সব প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা। সেজন্য দেখো আগ্রহটাও আলাদা তাদের। তাই দেখো একটা শিশুকে দেখা গেল ক্লাসরুমে, সে হচ্ছে কি গল্পের বই পড়তে ভালোবাসে, ঠিক আছে, তাহলে তার আগ্রহের যে কেন্দ্র সেটা হচ্ছে কি গল্পের বই, উপন্যাস, এরকম। আর একটা শিশু যখন দেখছে যে আর একটা শিশু সে কি করছে, খেলতে ভালোবাসে, তাহলে তার আগ্রহের যে কেন্দ্রটা সেটা হচ্ছে কি খেলা কেন্দ্রিক। তো এইভাবে আর কি বুঝতে হবে ব্যাপারটা। তারপরে দেখো জাতীয় এবং আন্তর্জাতিক বন্ধন সৃষ্টি, বা এটাও বলতে পারি যে জাতীয় আন্তর্জাতিকতা বোধের বিকাশ। যেমন ধরো আমি ন্যাশনাল যে অ্যানথিম সেটাকে আমি কি করছি, ভালোভাবে স্মরণ করছি, বা ধরো আন্তর্জাতিকতা বোধ যেমন হচ্ছে ধরো এই যে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠা দিবস, বা ধরো আমরা হচ্ছে এই বিভিন্ন ধরনের খবরাখবর জানছি, হ্যাঁ, এর মাধ্যমে কি করছি, বিভিন্ন দেশের প্রতি আমাদের একটা শ্রদ্ধা জন্মায়, ঠিক আছে। এই সহপাঠ্যক্রমিক কাজগুলির মাধ্যমে কিন্তু এগুলো সম্ভব। তারপরে দেখো কি পরিবর্তনশীলতা মানে হচ্ছে ধরো শিশুর মধ্যে কি যত দিন যায় তাদের মধ্যে আগ্রহ, হ্যাঁ, তাদের মধ্যে চাহিদা কিন্তু আস্তে আস্তে কি পরিবর্তিত হতে থাকে। কারণ দেখো আমাদের সমাজ হচ্ছে কি সতত পরিবর্তনশীল, সেজন্য কি হয়, মানুষের চাহিদারও পরিবর্তন হতে থাকে। শিশুও যত বড় হয় তাদের মধ্যে কি পরিবর্তন, মানে যত বড় হতে থাকে শিশুর মধ্যে চাহিদাও পরিবর্তন ঘটতে থাকে, ঠিক আছে। সেই জন্যই পরিবর্তনশীলতার নীতি মেনে সহপাঠ্যক্রমিক কার্যাবলী তৈরি করতে হবে। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যসমূহ, অবজেক্টিভস অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তাহলে কি বলছে দেখো, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্য হচ্ছে কি শিক্ষার্থীদের চাহিদাভিত্তিক সুযোগ প্রদান। তারপরে বলছে দেখো সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা, আত্মবিশ্বাস জাগ্রত করা, সামাজিক গুণাবলী গঠনে সহায়তা করা, তারপরে দৈহিক ও মানসিক বিকাশ সাধন, পাঠের একঘেয়েমি দূরকরণ, তারপরে হচ্ছে কি সেবামূলক মনোভাবের বিকাশ। এবার জানবো কেন সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রয়োজনীয়তা রয়েছে, নিডস অফ কারিকুলার অ্যাক্টিভিটিস। দেখো প্রথম পয়েন্ট যেটা কি সেটা বলছে যে ব্যক্তিসত্তার সর্বাঙ্গীন বিকাশে সহায়ক। পাঠ্যক্রম যেমন শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশে সহায়তা করে, সেরকমভাবে সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। সর্বাঙ্গীন বিকাশ অর্থাৎ শিক্ষার্থীদের মানসিক, দৈহিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক এই সমস্ত দিকের কিন্তু বিকাশ ঘটাতে এই যে সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য সহপাঠ্যক্রমিক কার্যাবলীর অতি অবশ্যই প্রয়োজন। তারপরে একটা রয়েছে কি শারীরিক উন্নয়ন, ঠিক আছে। এই যে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে ধরো এই যে তোমার ব্যায়াম, বা ধরো শরীরচর্চা, বা ধরো তোমাদের হচ্ছে কি বলে ওটাকে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ, এগুলোর মাধ্যমে কি শিক্ষার্থীদের মধ্যে একটা শারীরিক উন্নয়ন করতে সহায়তা করে। তারপরে দেখো প্রক্ষোভমূলক সমতি বিধান। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে এখানে আমি প্রক্ষোভমূলক সমতা বিধানটা আমি বোঝাতে পারি। দেখো এখানে কি বলছে, দেখো সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে কেউ একজন হচ্ছে কি বক্সিং খুব মারপিট করতে পছন্দ করে, ক্লাসরুমে খুব মারপিট করে, কিন্তু সেটাকে যদি মানে এই যে খেলাধুলা, যেমন ধরো বক্সিং শেখানো, ঠিক আছে, এই বক্সিং শেখানোর মাধ্যমে সে কিন্তু তার যে রাগটা, ঠিক আছে, প্রক্ষোভমূলক যে আচরণ, ঠিক আছে, তার রাগ, সেই রাগটাকে সে কি করতে পারে, একটা একটা সমতা বিধান করতে পারে। তারপরে দেখো জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। তাহলে কি বলছে যে জ্ঞান ও দক্ষতা অর্জনের সহায়তা মানে হচ্ছে শিক্ষার্থীরা কখনো কখনো দেখবে গল্পের বই পড়তে, কখনো উপন্যাস পড়তে, কখনো কমিক্স পড়তে, হ্যাঁ, এইরকম বিভিন্ন ধরনের বই পড়তে তারা পছন্দ করে। তো এইগুলো আবার সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে পড়তে পারে। কারণ দেখো অনেকে পাঠ্যক্রমের বিষয়গুলো পড়তে পড়তে একঘেয়েমি লাগে, সেজন্য তারা কি করে, অনেকে আছে কুইজ মানে পড়তে যে বিষয়গুলো আছে, বা ধরো হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো পড়তে তারা পছন্দ করে। এইভাবে তারা জ্ঞান ও দক্ষতা কি হয় অর্জন করতে
পারে। তারপরেটা রয়েছে কি সামাজিক গুণাবলীর বিকাশ সাধন। আচ্ছা, আমাদের দেখবে এই যে ধরো বিদ্যালয়ে আমাদের বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, যেমন ধরো সরস্বতী পূজা, হ্যাঁ সরস্বতী পূজার সময় যেটা হয় কি ক্লাসরুম পরিষ্কার, মাঠ পরিষ্কার, বা ধরো শ্রেণীকক্ষকে ডেকোরেশন করা, যেখানে সরস্বতী ঠাকুর আনা হবে সেই জায়গাটায় কি সুন্দর করে ডেকোরেট করা, এই সমস্ত যে মানে সামাজিক গুণাবলী এগুলোর বিকাশ সাধন ঘটে। এছাড়া দেখবে দলবদ্ধভাবে যখন কাজ করে সবাই মিলে, তখন একটা কি হয় সহযোগিতা সহমর্মিতার একটা মনোভাব গড়ে ওঠে। তারপরেটা দেখো জীবনভিত্তিক অভিজ্ঞতা প্রদান। জীবনভিত্তিক অভিজ্ঞতা প্রদান মানে হচ্ছে কি শিক্ষার্থীরা এই যে সহপাঠক্রমিক কার্যাবলী, যেরকম ধরো আঁকা, তারপরে ধরো হচ্ছে নাচ গান, কেউ কেউ এটা দেখো এটার মাধ্যমে কিন্তু একটা তাদের মধ্যে কি হয়, মানে এই যে ধরো ছোটোবেলা থেকে সে আঁকা শিখছে বা ছোটোবেলা থেকে নাচ গান শিখছে, এর মাধ্যমে দেখবে সারা জীবনব্যাপী এই যে আঁকার একটা অবসর সময় যে আঁকার যে মানে একটা মনে হয় যে না এই অবসর সময় আমি একটু আঁকি, হ্যাঁ এই যে এই ধরনের অভিজ্ঞতাটাকে একটা জীবনভিত্তিক অভিজ্ঞতা সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে ঘটে। তারপরে রয়েছে কি বিনোদনমূলক অনুভূতি, ঠিক আছে। তো দেখবে অনেক সময় বিদ্যালয়ে দেখবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বা অ্যানুয়াল ফাংশনে কখনো নাটক হয়, ঠিক আছে, কখনো নাটক পরিবেশন করা হচ্ছে, সেই নাটকে বিভিন্ন রকমের বিনোদনমূলক মানে কার্যাবলী থাকে। তো এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারে। তারপরে এটা রয়েছে কি সৃজনমূলক তৃপ্তি লাভ, ঠিক আছে। তো সৃজনমূলক তৃপ্তি লাভের কথা এখানে বলতে পারি যে ধরো একটা আঁকা প্রতিযোগিতা হচ্ছে, তো সেই আঁকা প্রতিযোগিতার মধ্যে শিক্ষার্থী তার নিজের যে কল্পনাটা সেটা কি করছে, ফুটিয়ে তুলছে তার অঙ্কনের মাধ্যমে। তাহলে এর মাধ্যমে কি হয়, সৃজনমূলক তৃপ্তি লাভ ঘটে। বোঝা গেল? এরপর জানবো সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ বা টাইপস অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তো দেখো প্রথম যে কোকারিকুলার অ্যাক্টিভিটিসের একটা ভাগ রয়েছে সেটা কি সাহিত্য এবং শিক্ষা সম্পর্কিত সহপাঠ্যক্রমিক কার্যাবলী। তো সাহিত্য শিক্ষা সম্পর্কিত সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে কি কি রয়েছে, দেওয়াল পত্রিকা, বার্ষিক ম্যাগাজিন রচনা, বিতর্ক প্রতিযোগিতা, জাতীয় দিবস পালন, তারপরে স্মরণ সভা, সাহিত্য সভা, সেমিনার, গল্প বলা, স্বরচিত কবিতা আবৃত্তি, ধারাবাহিক গল্প, তারপর হচ্ছে কি শিক্ষামূলক ভ্রমণ, হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো কি হয় শিক্ষামূলক ও সাহিত্যমূলক যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী রয়েছে এগুলো হচ্ছে তার উদাহরণ। এগুলির মাধ্যমে শিক্ষার্থীরা কি হয় তাদের মধ্যে এই যে কবিতা আবৃত্তি বা ধরো এই গল্প বলা, এগুলোর মাধ্যমে কি একটা শিক্ষার্থীদের মধ্যে গুছিয়ে কথা বলার কি হয় কথা বলার কৌশল তারা শেখে। তারপরে রয়েছে চিন্তা শক্তি ও জ্ঞান মানে জ্ঞান চর্চার একটা প্রবণতা তাদের মধ্যে কি হয় দেখা যায় বা বৃদ্ধি পায়। এখানে সাহিত্য শিক্ষা সম্পর্কিত সহপাঠ্যক্রমিক যে কার্যাবলী রয়েছে, দেখো এখানে এই যে বিভিন্ন ধরনের ম্যাগাজিন, হ্যাঁ বার্ষিক যে ম্যাগাজিনটা রয়েছে, হ্যাঁ বার্ষিক যে ম্যাগাজিনগুলো যেরকম ধরো প্রত্যেকটা দেখবে প্রত্যেকটা স্কুলে একটা করে ম্যাগাজিন বের হয়, ঠিক আছে, বা প্রত্যেকটা মানে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটা ম্যাগাজিন তোমার হচ্ছে বের হয়। তো এগুলোর মধ্যে অনেক শিক্ষার্থী তাদের কবিতা, তাদের গল্প, হ্যাঁ ইত্যাদি বিষয়গুলো তাদের রাখে, যেটা সহপাঠ্যক্রমিক কার্যাবলীর একটা অন্তর্ভুক্ত। বোঝা গেল? তারপরে দেখো এই যে বিতর্ক প্রতিযোগিতাও হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে একটা মানে গুছিয়ে কথা বলার প্রবণতা বলো, বা ধরো এই যে তাদের যে এক্সপ্লোরেশন করার ক্ষমতা, হ্যাঁ এক্সপ্ল্যানেশন দেওয়ার যে ক্ষমতা, হ্যাঁ সেটা কিন্তু এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কি হয় শিক্ষার্থীদের মধ্যে অনেক মানে বিভিন্ন ধরনের প্রবণতা দেখা যায়। সাহিত্য ও শিক্ষা সম্পর্কিত সহপাঠ্যক্রমিক যে কার্যাবলী সেগুলোর উদাহরণ হিসেবে আমরা জাতীয় দিবস পালন আমরা পড়েছিলাম, বা স্মরণ সভা পালন, হ্যাঁ এখানে দেখো একটা জাতীয় দিবস পালন হচ্ছে, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন হচ্ছে, তো সেই রকমই একটা ছবি এখানে তুলে ধরলাম। এরপর জানবো সংস্কৃতি ও বিনোদনমূলক সহপাঠ্যক্রমিক কার্যাবলী। এখানের মধ্যে কি কি উদাহরণ রয়েছে দেখো, নাটক, বিচিত্রানুষ্ঠান, ম্যাজিক শো, বনভোজন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, শ্রেণীকক্ষ সাজানো, মডেল, হ্যাঁ এগুলোর মাধ্যমে কি হয় এই সহপাঠ্যক্রমিক কার্যাবলী অংশগ্রহণের মাধ্যমে শিশুদের মধ্যে সামাজিক দৃষ্টিভঙ্গি, সহযোগিতার মনোভাব এবং ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পায়।
ও বিনোদনমূলক সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে দেখো খুব সুন্দর করে ম্যাজিক শো রয়েছে এবং শ্রেণীকক্ষ যে সাজানো বা ডেকোরেশনের একটা সুন্দর ছবি তোমাদের তুলে ধরা হলো। এটার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে শিক্ষার্থীদের মধ্যে শ্রেণীকক্ষ সাজালে শিক্ষার্থীদের যে তাদের যে সৃজনশীলতা কোনখানে কোন জিনিসটা রাখতে হবে, এর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারে। এরপর সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদের মধ্যে জানবো যেটা খেলাধুলা এবং শরীরচর্চা বিষয়ক যে ধরনের কার্যাবলী, যেমন ধরো ফুটবল, সাঁতার কাটা, তারপর হচ্ছে হাডুডু, ড্রিল, শরীরচর্চা, সাঁতার, ব্যায়াম, ব্রতচারী, অভ্যন্তরীণ যে খেলাধুলা, হ্যাঁ, এই সমস্ত খেলাধুলা বা এই সমস্ত কার্যাবলীর দ্বারা শিক্ষার্থীদের মধ্যে কি হয়, দৈহিক সামাজিক বিকাশ এর পথ সুগম হয়। এছাড়াও খেলাধুলা শরীরচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কি হয়, শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে ওঠে। হ্যাঁ, শিশুদের মধ্যে যে একঘেয়েমি পড়াশোনার প্রতি যদি একঘেয়েমি চলে আসে, সেই একঘেয়েমি দূর করার জন্য, শিক্ষার্থীদের মনকে সতেজ রাখার জন্য এবং পড়াশোনাতে মনোযোগ দানের জন্য কি হয়, এই ধরনের কার্যাবলী কিন্তু কি হয়, পাঠ্যক্রমের পাশাপাশি এই ধরনের কার্যাবলীকে রাখা হয়। খেলাধুলা এবং শরীরচর্চা বিষয়ক যে ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ আমরা দেখলাম, সেগুলোর কয়েকটা ছবি আমি তুলে ধরেছি, যেগুলো দেখো ফুটবল, শিশুরা কি করছে, মাঠে ফুটবল খেলছে, এবং দেখো এখানের পাশের ছবিটাতে দেখো সাঁতার কাটছে একটা শিশু। তারপরে যে ছবিটা আসবে দেখো ব্যায়াম, আর একজন দেখো শিশু কি করছে, দৌড়াচ্ছে, ঠিক আছে। তো দেখো বিদ্যালয়ে দেখবে অনেক সময় এই যে অ্যানুয়াল যে স্পোর্টসগুলো হয়, বার্ষিক যে ক্রীড়া অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানে তারা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তারা হচ্ছে কি ওই কটা দিনগুলো শিশুরা খুব আনন্দের সঙ্গে অতিবাহিত করে। শিশুরা তাদের যে অনেক শিশু আছে যারা পড়াশোনাতে অনেক বেশি দক্ষতা দেখাতে পারে না, কিন্তু তারা হচ্ছে কি এই ধরনের খেলাধুলা, ব্যায়াম, হ্যাঁ, সাঁতার কাটা, দৌড়ানো, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলোর মাধ্যমে তারা তাদের যদি সুপ্ত কোনো প্রতিভা থেকে থাকে, তারা কিন্তু এই খেলাধুলা শরীরচর্চা বিষয়ক সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে কিন্তু তারা তাদের বিকাশ ঘটাতে পারে। এরপর সামাজিক কল্যাণমূলক সহপাঠ্যক্রমিক কার্যাবলী সম্পর্কে উদাহরণগুলো দেখব। সেগুলো কি, সাক্ষরতা অভিযান, তারপরে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষামূলক ক্লাব, জুনিয়র রেড ক্রস, ন্যাশনাল ক্যাডেট ক্রপ, ন্যাশনাল সার্ভিস স্কিম। তো দেখো এই ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা ইত্যাদি গুণাবলীর বিকাশ সাধিত হয়। পরে যে স্লাইডটা রয়েছে এখানে দেখো সামাজিক কল্যাণমূলক সহপাঠ্যক্রমিক কার্যাবলীর কিছু উদাহরণ আমি দিয়েছি। দেখো এখানে ছবিগুলো দেখলেই ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে একটা বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, শিক্ষার্থীরা কি করছে, গাছ লাগাচ্ছে। তারপরে দেখো এই পাশেরটা দেখো সাক্ষরতা অভিযান, একজন শিক্ষিকা কি করছে, ছোট ছোট বাচ্চাদের কি করছে, তাদের যাতে তারা পরবর্তীকালে উচ্চ শ্রেণীতে পড়াশোনা করতে পারে তার জন্য তিনি কি শিক্ষা দিচ্ছে। ছবি দুটো দেখো, প্রথমটা রয়েছে কি ন্যাশনাল ক্যাডেট ক্রপ এবং তারপরেরটা দেখো ন্যাশনাল সার্ভিস স্কিম, ঠিক আছে। ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তাহলে কি হয়, একটা সহযোগিতা, সহমর্মিতার মনোভাব গড়ে ওঠে। এরপর স্বাধীনতার ধারণা বা কনসেপ্ট অফ ফ্রিডম সম্পর্কে জানব। স্বাধীনতা শব্দটার মধ্যে একটা মাধুর্য রয়েছে। ফ্রিডম ইজ এ সুইট সাউন্ডিং ওয়ার্ড, ঠিক আছে। ব্যক্তির রুচি অনুযায়ী কাজ করতে পারার নামই হলো স্বাধীনতা, অর্থাৎ ফ্রিডম টু ডু অ্যাজ ওয়ান প্লিজেস। ওকে, তো দেখো স্বাধীনতার সংজ্ঞা প্রসঙ্গে হার্পার নামের একজন ব্যক্তি তিনি কি বলেছেন, তিনি বলেছেন এ কন্ডিশন ওয়ের দ্য পারসন মে ডু হোয়াট এভার হি ডিজায়ার্স অ্যাকর্ডিং হিজ উইজডম অ্যান্ড হিজ কনসাইন্স, ঠিক আছে। অর্থাৎ স্বাধীনতা হলো এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি তার প্রজ্ঞা ও বিবেক অনুযায়ী নিজের আকাঙ্ক্ষা, নিজের চাহিদা পূরণ করতে পারে, ঠিক আছে। গণতান্ত্রিক সমাজে এই ধরনের স্বাধীনতা স্বীকৃত, কারণ গণতান্ত্রিক সমাজ স্বপরিকল্পিত, স্বশাসিত এবং স্বনিয়ন্ত্রিত। সমাজের গঠন ও রক্ষণের দায়িত্ব যেমন জনগণের, তেমনি তার সুষ্ঠু বৃদ্ধি ও সমৃদ্ধি, সুপরিচালন ও পরিবর্ধনের দায়িত্বও জনগণের। আমাদের ভারতবর্ষ হচ্ছে কি গণতান্ত্রিক
গণতান্ত্রিক রাষ্ট্র, ঠিক আছে। তো এই গণতান্ত্রিক রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে। স্বাধীনতা কিন্তু উচ্ছৃঙ্খলার মতো হবে না, বা নিজের স্বার্থকে চরিতার্থ করা হবে না। স্বাধীনতা হবে দেশের জনসাধারণ যেমন সমষ্টিগতভাবে তেমনই আবার ব্যক্তিগতভাবে সম্মিলিত কর্মসূচির মাধ্যমে যখন সুখ, শান্তি ও সমৃদ্ধি খুঁজে পাবে, সেটাকেই বলছে গণতান্ত্রিক সমাজের কি কাম্য বিষয়বস্তু। বোঝা গেল? এরপর আমরা স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানব। প্রথম হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা, যেটাকে বলা হচ্ছে কি পলিটিক্যাল ফ্রিডম। রাজনৈতিক স্বাধীনতা বলতে কোনো দেশের সার্বভৌমত্বকে বোঝায়, সোভেরেনিটি অফ আ নেশন। গণতন্ত্রের স্বাধীনতার ধারণার অন্তর্নিহিত মৌলিক আদর্শটি হলো দেশবাসীর দ্বারা দেশ শাসন। ঠিক আছে, দেখবে প্রত্যেকটা পলিটিক্যাল যে লিডার রয়েছেন, হ্যাঁ, যেমন ধরো আমাদের কংগ্রেস যখন এসেছিলেন আমাদের ভারতবর্ষে, তখন কংগ্রেস দেশ চালাচ্ছিলেন। তারপর হচ্ছে কি আবার যখন কি বলে বিজেপি এলো, তো বিজেপি আসার পরে যখন বিজেপিরা কি করছে, দেশ শাসন করছে। এইভাবেই আর কি চলতে থাকে। ঠিক আছে, এইভাবেই দেশের শাসন ব্যবস্থা চলতে থাকে। তো এবার দেখো পরেরটা রয়েছে কি সামাজিক স্বাধীনতা বা সোশ্যাল ফ্রিডম। সামাজিক স্বাধীনতা জনসাধারণকে অধিকার সম্পর্কে কি করে, সচেতন করে তোলে। রাইট টু পিপল। সামাজিক স্বাধীনতা ব্যক্তিকে তার সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করে তোলে। তারপর এটা রয়েছে কি অর্থনৈতিক স্বাধীনতা বা ইকোনমিক ফ্রিডম। দারিদ্র্য ও অভাব থেকে মুক্তির নামই হলো অর্থনৈতিক স্বাধীনতা। নাগরিকদের এই স্বাধীনতা দিতে হবে যাতে তারা প্রত্যেকে স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করার সুযোগ পায়। এই ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। প্রত্যেকে যাতে তারা উপযোগী বৃত্তিতে প্রতিষ্ঠিত হতে পারে তার আয়োজন করতে হবে। অর্থাৎ কি বলেছে দেখো, শিক্ষার্থীরা যদি খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য ন্যূনতম যে মূল্য, সেই মূল্যটা অর্জন করতে পারে, সেটাকেই কি বলছে যে অর্থনৈতিক স্বাধীনতা। শিক্ষামূলক স্বাধীনতা বা একাডেমিক ফ্রিডম। প্রতিটি ব্যক্তির নিজের প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী শিক্ষা লাভ করার অধিকারকে শিক্ষামূলক স্বাধীনতা বলা হয়। শিক্ষাগত স্বাধীনতা বলতে শিক্ষার সমসুযোগের কথা বলা হয়েছে, অর্থাৎ ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি। ঠিক আছে, তো কি বলছে দেখো, আমরা প্রত্যেকেই কি বলবো, আমরা হচ্ছে কি প্রত্যেকেরই শিক্ষার অধিকার রয়েছে, রাইট টু এডুকেশন। ঠিক আছে, এবং এই স্বাধীনতা মানে হচ্ছে প্রত্যেকটা শিশুকে দিতে হবে, রাষ্ট্রকে প্রত্যেকটা শিশুকে শিক্ষা দিতে হবে। যেমন ধরো যেমন সাধারণ শিশু, তার সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শিশু বা ট্রান্সজেন্ডার, এই সমস্ত শিক্ষার্থীকে কিন্তু কি করতে হবে, এবং জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে, বা ধরো হচ্ছে কি শিক্ষার্থীদের মানে আর্থিক দিক থেকে যারা উইক রয়েছে, প্রত্যেকটা শিশুকে কি করতে হবে, বিদ্যালয়ে সমসুযোগ করে দিতে হবে। তারপর এটা রয়েছে কি মরাল ফ্রিডম বা নৈতিক স্বাধীনতা। নৈতিক স্বাধীনতা বলতে ব্যক্তির যুক্তিসঙ্গত কর্মপদ্ধতিকে বোঝায়, বা র্যাশনাল গুড অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সোসাইটি। নৈতিক স্বাধীনতা যেমন ব্যক্তির নিজের কল্যাণ সাধন করে, তেমনি আবার সমাজেরও কল্যাণ সাধনে সহায়তা করে। শিক্ষায় স্বাধীনতার স্থান। দেখো শিক্ষাবিদগণ শিক্ষাক্ষেত্রে স্বাধীনতাকে যথেষ্ট গুরুত্ব প্রদান করেছেন। ঠিক আছে, গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদেরকে মানে যে আবেগ, শিক্ষার্থীদের চাহিদা, ঠিক আছে, শিক্ষার্থীদের রুচি, পছন্দ অপছন্দ ইত্যাদিকে কিন্তু এবং স্বাধীনতাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি। সেই জন্যই রবীন্দ্রনাথ বিদ্যালয় সম্পর্কে বলেছিলেন যে স্কুল বলতে আমরা যা বুঝি তা একটা শিক্ষা দিবার কল, মাস্টার এই কলেরই অংশ। 10:30 ঘন্টা বাজলে এই কারখানা খোলে, কল চলতে আরম্ভ হয়, মাস্টারের মুখও চলতে থাকে। 4টের সময় কারখানা বন্ধ হয়, ছাত্ররা 2-4টে পাতা কলে ছাঁটা বিদ্যা লইয়া বাড়ি ফেরে। রবীন্দ্রনাথ এই যে মানে গতানুগতিক শিক্ষা এবং আগেকার দিনের যে শিক্ষা, সেটার একটা কি যেন মর্মান্তিক দিককে তুলে ধরেছেন।
শিশুর স্বতঃস্ফূর্ত যে আচরণ, স্বাধীনতার যে মূল্য গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় মোটেই গুরুত্ব পায়নি। সেজন্যই আধুনিক প্রগতিশীল শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আচরণের জন্য শিক্ষার্থীদেরকে স্বাধীনতা দেওয়ার যথেষ্ট মানে স্বাধীনতা প্রদানের কথা বলে গেছেন। সেজন্যই ফরাসি দার্শনিক রুশো শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত স্বাধীনতা প্রদানের কথা বলেছেন, যাতে শিক্ষার্থীদের ব্যক্তিত্বের সার্বিক বিকাশ সাধন ঘটে। স্বাধীনতা দানে দার্শনিক ভিত্তি, স্বাধীনতা দানে মনোবৈজ্ঞানিক ভিত্তি এবং স্বাধীনতা দানে সমাজবৈজ্ঞানিক ভিত্তিটা কি দেখো। স্বাধীনতা দানে দার্শনিক ভিত্তি দেখো, আমরা যখন এই যে তোমার ফিলোসফি যখন পড়ছিলাম তখন দেখবে ভাববাদ বলো বা প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্কসিজম, হ্যাঁ, এই যে কতগুলো হচ্ছে দার্শনিক যে মতবাদ রয়েছে, দেখবে সেখানে কিন্তু বিশেষ করে ধরো এই যে প্রকৃতিবাদ, ঠিক আছে, প্রকৃতিবাদে কিন্তু শিশুকে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা দানের এবং স্বতঃস্ফূর্ত আচরণের জন্য স্বাধীনতা দানের কথা বলা হয়েছিল। তারপরে হচ্ছে মার্কসিজমেও কিন্তু বলা হয়েছে, এবং ইভেন হচ্ছে কি এই যে প্রয়োগবাদে বলা হয়েছে শিশু নিজে থেকে শিখবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো হচ্ছে কি দার্শনিক ভিত্তি, ঠিক আছে, এই দার্শনিক মতবাদেও কিন্তু স্বাধীনতা দানের কথা বলা হয়েছিল। স্বাধীনতা দানে মনোবৈজ্ঞানিক ভিত্তি মানে হলো হচ্ছে কি শিক্ষার্থীদের যে নিজস্ব চাহিদা, হ্যাঁ, তারা কোন বিষয়ে মনোযোগী বেশি, কোন বিষয়ে তাদের আগ্রহ রয়েছে, সেই সমস্ত বিষয় জেনে তাদেরকে স্বাধীনতা দান করতে হবে। এবং তারা কি করবে, সে স্বাধীনতা দিলেই কিন্তু তারা কি করবে, স্বতঃস্ফূর্তভাবে আচরণটা করতে পারবে। নইলে কিন্তু তাদের যদি স্বাধীনতা দানে বাধাপ্রাপ্ত করা হয়, তাহলে তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের অপসঙ্গতি দেখা দিতে পারে। সেজন্যই কি করতে হবে, শিক্ষার্থীদের তাদের নিজস্ব চাহিদা আগ্রহ অনুযায়ী কি করতে হবে, শিক্ষাদান করতে হবে। স্বাধীনতা দানের সমাজতাত্ত্বিক ভিত্তি যেমন হচ্ছে ধরো সামাজিক যে রুলস রেগুলেশনস কিন্তু খুব বেশি চাপিয়ে দেওয়া যাবে না শিক্ষার্থীদের মধ্যে। তাদের যাতে তার নিজের চিন্তা, তাদের নিজের বুদ্ধি বিবেক দিয়ে তারা কি করবে, বিচার করবে। হ্যাঁ, সেই অনুযায়ী তারা তাদের সামাজিক যে রীতিনীতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তারা জানবে, তারা সমাজ সম্পর্কে সচেতন হবে, এবং হচ্ছে সামাজিক কুসংস্কার যাতে দূর হয়, সমাজ সম্পর্কে যাতে সচেতন হয়, সেই ব্যাপারে তাদেরকে কি করতে হবে, শিক্ষাদান করতে হবে। বোঝা গেল? এরপর জানবো শৃঙ্খলার অর্থ ও ধারণা, মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ কি ডিসিপ্লিন। ডিসিপ্লিন শব্দটা কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে এসেছে। আর এই ডিসিপ্লিন শব্দটির সঙ্গে যুক্ত রয়েছে কি ডিসাইপল। ডিসাইপলের অর্থ হচ্ছে যা শেখে। তাই ডিসিপ্লিনের অর্থ হলো আদিম প্রবৃত্তিগুলির আত্মনিয়ন্ত্রণমূলক একটি প্রক্রিয়া যার দ্বারা শিক্ষার্থী শেখে। আবার শৃঙ্খলা সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ব্যাখ্যা করে গেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা বলা যায়, বাইরে থেকে শক্তি প্রয়োগ করে বা শাস্তি ও পুরস্কার, এই দুই পদ্ধতি যথাযথ ব্যবহার করে যে আনুগত্য সৃষ্টি করা হয় সাধারণভাবে তাকেই কি বলা হয়, শৃঙ্খলা বলা হয়ে থাকে। এরপর আমরা শৃঙ্খলার বিভিন্ন রকমের প্রকারভেদগুলো জানবো। কি প্রথম হচ্ছে কি বহির্জাত শৃঙ্খলা বা এক্সটার্নাল ডিসিপ্লিন। তারপর হচ্ছে কি মুক্ত শৃঙ্খলা বা ইন্টারনাল ডিসিপ্লিন। তারপর এটা রয়েছে প্রাকৃতিক ফলাফলের ভিত্তিতে শৃঙ্খলা বা ডিসিপ্লিন বাই ন্যাচারাল কনসিকুয়েন্সেস। তারপর একটা রয়েছে শৃঙ্খলার ছাপতত্ত্ব বা ইমপ্রেশনিস্টিক থিওরি। তারপর একটা রয়েছে অবদমনমূলক শৃঙ্খলা বা রিপ্রেশনিস্টিক থিওরি অফ ডিসিপ্লিন। বোঝা গেল? শৃঙ্খলার প্রকারভেদের মধ্যে প্রথমটা রয়েছে কি বহির্জাত শৃঙ্খলা। এই বহির্জাত শৃঙ্খলা বা এক্সটার্নাল ডিসিপ্লিন কি? বাইরে থেকে যখন কোনো কিছু নিয়ম নীতি শিশুদের উপর চাপিয়ে দেওয়া হয় এবং একটা কৃত্রিম পরিবেশের সৃষ্টি করা হয়, সেটাকেই বলা হচ্ছে কি এক্সটার্নাল ডিসিপ্লিন। তো এই কৃত্রিম আনুগত্য কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কি ক্ষণস্থায়ী হয়, ঠিক আছে। এই শৃঙ্খলা শিশুর স্বাধীনতাকে কি করে, সীমায়িত করে
দেয়। ঠিক আছে, দেখবে যে এই ধরনের আচরণ কিন্তু শিশুদের মধ্যে বেশিক্ষণ স্থায়ী হয় না, যার জন্য কি হয়, শিশুদের মধ্যে এক দীর্ঘস্থায়ী শৃঙ্খলা তাদের মনের মধ্যে স্থাপন করা যায়। তার জন্য শিশুদেরকে কি করতে হবে, একটা শান্ত পরিবেশ রাখতে হবে এবং শিশুদেরকে কি করতে হবে, স্বতঃস্ফূর্তভাবে আচরণ করার জন্য স্বাধীনতা দান করতে হবে। ঠিক আছে, তাই জন্য কি বলছে যে শিশুর উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। পিতামাতা, অভিভাবক, শিক্ষক বা বিদ্যালয়ে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করবেন না এবং শিশুর ওপর কোনো কিছু আরোপ করে দেবেন না। হ্যাঁ, তো এটাকেই বলছে বহির্জাত শৃঙ্খলা। তারপর এটা রয়েছে কি মুক্ত শৃঙ্খলা বা ইন্টারনাল ডিসিপ্লিন। তো মুক্ত শৃঙ্খলার কথা আমরা অনেক চিন্তাবিদের মুখেই চিন্তাবিদের ধারণা থেকে আমরা জানতে পারি শিক্ষার্থীরা স্বতঃপ্রণোদিতভাবে শৃঙ্খলা মেনে চললে শিক্ষার্থীরা কি করবে, তাদের যে চিন্তা শক্তি, হ্যাঁ, তাদের যে সৃজনশীলতা, সেগুলোর বিকাশ সাধন ঘটবে। তাদের মধ্যে একটা সুচিন্তিত মনোভাব গড়ে উঠবে। তাদের মধ্যে একটা সৎ আচরণধারার, একটা সুশৃঙ্খল আচরণধারার পরিবর্তন ঘটবে। হ্যাঁ, যেগুলো হচ্ছে এই শৃঙ্খলা হচ্ছে শিশুদের মধ্যে একটা মানে স্থায়ী পরিবর্তন ঘটায়। ঠিক আছে, আর এই শৃঙ্খলা শিশুদের মধ্যে কি করে, কি বলছে যে এই যে ধরো এই যে বহির্জাত শৃঙ্খলায় যেরকম শিশুদেরকে ভয় দেখিয়ে, শাস্তি দিয়ে, শিশুদেরকে পুরস্কারের লোভ দেখিয়ে যে ধরনের শৃঙ্খলা সৃষ্টি করা হয়, মুক্ত শৃঙ্খলা হচ্ছে তার হচ্ছে কি অপোজিট। হ্যাঁ, মুক্ত শৃঙ্খলায় শিশুদেরকে একেবারে একদম হচ্ছে শিশুদেরকে মানে শাসন না করে, ভয় না দেখিয়ে শিশুদেরকে নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া হয়। ঠিক আছে, এটাই হচ্ছে কি মুক্ত শৃঙ্খলা। অবদমনমূলক শৃঙ্খলা বা রিপ্রেশনিস্টিক থিওরি অফ ডিসিপ্লিন। প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিশুদেরকে কি বলা হতো, শিশুদেরকে বলা হতো শিশুর জন্মই হচ্ছে পাপ থেকে। তাই শিশুকে কি করতে হবে, তাই শিক্ষার প্রধান কাজ হচ্ছে শিশুর প্রকৃতিকে পুনর্গঠন করা বা টু রিমেক দ্য নেচার অফ দ্য চাইল্ড, অর্থাৎ তাকে কি করা, পাপমুক্ত করা। হ্যাঁ, তাই কি বলেছে যে তাই এই ধরনের শিক্ষা ব্যবস্থা কী ছিল, অবদমনমূলক ছিল। শিশুর যে চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রবণতা, রুচি, আগ্রহ সবকেই কী করা হতো, অবদমিত করে রাখা হতো। এই মতবাদকেই বলা হতো কি অবদমনমূলক মতবাদ। শৃঙ্খলার ছাপতত্ত্ব বা ইমপ্রেশনিস্টিক থিওরি। মধ্যযুগে ইমপ্রেশনিস্টিক থিওরি অফ ডিসিপ্লিন বা শৃঙ্খলার মানসিক ছাপতত্ত্ব, এটা বলতে বোঝাচ্ছে যে যখন একজন শিক্ষার্থীকে শিক্ষার্থীদের কি করা হতো, যখন শিক্ষার্থীদের কোনো মহাপুরুষের জীবনাদর্শ তুলে ধরা হতো এবং তার মাধ্যমে শিক্ষার্থীরা কি করতো, তাদের নিজেদের হচ্ছে তাদের আদর্শকে তারা কি করতো, স্মরণ করতো এবং সুশৃঙ্খলিত জীবনযাপন গড়ে তোলার চেষ্টা করতো। তো এই যে হচ্ছে রিপ্রেশনিস্টিক যে থিওরি বা অবদমনমূলক শৃঙ্খলা ছিল, সেটার থেকে কিছুটা উন্নততর ছিল এই তোমার ইমপ্রেশনিস্টিক থিওরি। বোঝা গেল? প্রাকৃতিক ফলাফলের ভিত্তিতে শৃঙ্খলা বা ডিসিপ্লিন বাই ন্যাচারাল কনসিকুয়েন্সেস। আধুনিক যুগে শৃঙ্খলার যে পরিবর্তন, সেটা অষ্টাদশ শতক থেকে শুরু হয়। শৃঙ্খলার ক্ষেত্রে প্রথম পরিবর্তন আনেন বিখ্যাত চিন্তাবিদ কে রুশো। ঠিক আছে, তার এমিল গ্রন্থে এমিলকে তিনি সকল সামাজিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে চেয়েছিলেন। তিনি স্বাধীনতাকেই শিক্ষার পরিকল্পনায় সর্বাগ্রে স্থান দেওয়ার কথা বলেছেন। রুশো প্রথম পাপের মতবাদকে উপেক্ষা করে বলেছিলেন সামাজিক নিয়ন্ত্রণ এবং বয়স্কদের আরোপিত নিয়ম শৃঙ্খলায় শিশুকে কলুষিত করে। অতএব শিশুকে সকল প্রকার নিয়মবন্ধন এবং প্রচলিত সামাজিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি দিতে হবে। রুশো মনে করতেন শিশু নিজের কাজের ফলাফল অনুযায়ী নিয়ন্ত্রণ করবে। এটিকেই বলা হয় ডিসিপ্লিন বাই ন্যাচারাল কনসিকুয়েন্সেস। বোঝা গেল? এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। কি বলছে যে এই যে তোমার ডিসিপ্লিন বাই ন্যাচারাল কনসিকুয়েন্সেস, শিশু হচ্ছে জোর করে কোনো কিছু শিখবে না। হ্যাঁ, শিশু যা কিছু শিখবে প্রকৃতির মধ্যেই তার 5 সেন্স অর্গানের মাধ্যমে, অর্থাৎ এই যে আমাদের 5টি ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলোর মাধ্যমে শিশু নিজে সব কিছু শিখবে। তাকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। তারা মুক্ত শৃঙ্খলায় শৃঙ্খলিত হবে।
তো এটাকেই বলছে কি, এবং সে যদি কোনো কিছু ভুল করে নেচার অর্থাৎ প্রকৃতি কি তাকে শাস্তি দান করবে। এটাকেই বলা হয় কি ডিসিপ্লিন বাই ন্যাচারাল কনসিকুয়েন্সেস। রুশোর অনুগামী চিন্তাবিদগণ কয়েকজন রয়েছেন, কারা কারা রয়েছেন, পেচালসি, স্পেন্সার, তারপরে মাদার মারিয়া মন্তেশ্বরী, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি প্রমুখ। ঠিক আছে, তারা কিন্তু মুক্ত শৃঙ্খলার কথা বলেছিলেন। স্বাধীনতা ও শৃঙ্খলার মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন। ঠিক আছে, মুক্ত শৃঙ্খলার মূল মন্ত্রই হলো স্বাধীনতা। স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়, অর্থাৎ নিজের স্বার্থই আমি চরিতার্থ করব, নিজের স্বার্থের জন্যই আমি কোনো কিছু কাজ করে যাব, সেটা কিন্তু নয়। মানে নিজের উপরে নিজের নির্ভরতা, আত্মনির্ভরশীলতা, এটার নামই কিন্তু আত্মপ্রত্যয়। ঠিক আছে, আর কি বলছে দেখো, এই যে স্বাধীনতা শৃঙ্খলার মধ্যে যে সম্পর্কটা, শিশুর খেলার মধ্যে স্বাধীনতা ও শৃঙ্খলা কি রয়েছে উপস্থিতি দেখা যায়। ঠিক আছে, শিশু যখন খেলে তখন সে স্বতঃস্ফূর্তভাবে খেলার সঙ্গে কতগুলো নিয়ম অন্তরের তাগিদে আনন্দের সঙ্গে মেনে নেয়। আবার খেলার মধ্যে তার আচরণের সম্পূর্ণ স্বাধীনতা লক্ষ্য করা যায়। কোনো বাধ্যবাধকতা বা বাইরে থেকে চাপ থাকে না। তো সেই জন্য শিক্ষার্থীদের মধ্যে শিশু শিক্ষায় দেখবে, সেজন্য এই শিশু শিক্ষায় খেলার প্রতি গুরুত্বকে অধিক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শিশুকেন্দ্রিক শিক্ষায় খেলাভিত্তিক শিক্ষাদানের প্রয়োজন সর্বত্রই কি রয়েছে, সর্বত্রই স্বীকৃত করা হচ্ছে। যেমন ধরো ফ্রয়েবেলের যে কিন্ডারগার্টেন শিক্ষা, হ্যাঁ, ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন শিক্ষা বলো, বা আছে মন্তেশ্বরীর হচ্ছে কি আত্মশৃঙ্খলামূলক উপকরণ বা ডিডাকটিক অ্যাপারেচার্স, তারপরে রয়েছে কি এই ধরনের বিভিন্ন, হ্যাঁ, গিফট অ্যান্ড অকুপেশন, হ্যাঁ, ফ্রয়েবেলের যে গিফট অ্যান্ড অকুপেশন, উপহার ও কৃতক। ঠিক আছে, এই যে বিষয়গুলো দেওয়া হতো, যার মাধ্যমে শিশুরা নিজের ইচ্ছেই শিখতে পারে। ঠিক আছে, শিশুরা নাচ, গান, খেলাধুলা, ছড়া আঁকা, গল্প বলা, গল্প শোনা ইত্যাদির মধ্যে আনন্দের সঙ্গে কি করে তারা আনন্দের সঙ্গে এই সমস্ত বিষয়গুলো উপভোগ করে এবং তারা নিজেদেরকে বিকশিত করে তোলে। তাই এবং আর এখানে আরেকটা জিনিস বলে দিই যে এই যে শৃঙ্খলা, ঠিক আছে, শিশুরা যে মানে আত্মশৃঙ্খলিত হবে, সেজন্য শিশুদের বিদ্যালয়ে এমন একটা মানে মুক্ত এবং শান্ত পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে শিক্ষক কি করতে পারেন, শিক্ষার্থীদেরকে তাদের সত্য সম্ভাবনাগুলোর বিকাশ সাধন ঘটাতে পারেন এবং তাদেরকে পর্যবেক্ষণ করবেন। তারা যদি ভুল পথে পরিচালিত হয়, তাদেরকে সঠিক পথে গাইড করবেন। তোমাদের আমি ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন থেকে এই যে ধরো প্রাগমাটিজম বা আইডিয়ালিজম বা ন্যাচারালিজম, মার্কসিজম, এগুলো যেমন পড়িয়েছি, বা দর্শন কি, শিক্ষা কি, এই সমস্ত বিষয়গুলো পড়িয়েছি। এবং যেগুলো ছিল ইউনিট 1-এর মধ্যে, ইউনিট 1A এবং ইউনিট 1B এর মধ্যে যেগুলো ছিল তোমার হচ্ছে কারিকুলাম কি, কারিকুলামের টাইপস কি, হ্যাঁ, তো কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ সহপাঠক্রমিক কার্যাবলী কি, স্বাধীনতা কি, শৃঙ্খলা কি, হ্যাঁ, এই সমস্ত পুরো তোমার ইউনিট 1টা আমি পড়িয়ে দিলাম। এরপর হচ্ছে তোমাদেরকে আমি এই ইউনিট 1B থেকে কিছু কোয়েশ্চেন, MCQ কোয়েশ্চেন তোমাদের সামনে আনবো। এরপর হচ্ছে তোমাদেরকে আমি প্র্যাকটিস সেট মোটামুটি 5টা থেকে 10টার মতো তোমাদের প্র্যাকটিস সেট করাবো। তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো এবং আমার পাশে থেকো, এবং তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।